তুমি নাকি দারুণ লাভ গুরু, এইটা একটু জানতে হবে, ব্যাপারটা কি? সত্যি না, একদমই নয়। টেলিভিশনে যা কাজ হতো এখন সিনেমাতে তার কাজ হয় না। এখন তো স্টার ব্যাপারটাই উঠে গেছে গো। টেলিভিশনে যেভাবে লোকে আসে যায়, কিছুই শেখে না। আমি নায়িকাই তো হয়েছি 37 বছর বয়স, মানে কমার্শিয়াল হিরো হিসেবে আমি কাউকে দেখতে পাচ্ছি। নমস্কার, নিবেদিতা অনলাইনে আমি নিবেদিতা দে আপনাদের স্বাগত। আজকে আমি এসে পড়েছি অপরিতার সামনে বাড়িতে। কেমন আছো বলো? বিন্দাস, ভালো বিন্দাস। আচ্ছা, যেরকম থাকে সেরকমই আছে। হ্যাঁ, আমার একটা প্রশ্ন, একটা ইন্টারভিউতে আমি দেখছিলাম তুমি নাকি দারুণ লাভ গুরু, এইটা একটু জানতে হবে, ব্যাপারটা কি? লাভ গুরু মানে লাভ গুরু ইন দ্য সেন্স, মানে ওটা অন্যকে মানে করলে চলবে না। মানে প্রত্যেকেই যখন প্রেমে পড়ে এবং আমাকে যখন বলে যে আমি একটা প্রেমে পড়েছি, তখন আমি তার পরিণতির দিকটা তাকে দেখাই। কি করে বুঝতে পারো? আমি বুঝতে পারি কেউ হয়তো বিবাহিত পুরুষের প্রেমে পড়েছে, তাকে অনেক রকম ঢপ দিয়ে প্রেমটা হয়েছে আর কি। মানে আমার বউ খুব খারাপ, আমার বউ আমাকে দেখে না, আমি খুব দুঃখী মানুষ, সব সব একই তো গল্প। তো মানে ছবি দেখলেই তুমি প্রেডিক্ট করতে পারবে এর কি হবে। তো তখন আমি বলি, দেখ এত যে হাবুডুবু খাচ্ছিস, রেজাল্ট কিন্তু এটা। বা কেউ যখন কোনো ভুল প্রেমে পড়ে, কোনো খুব আপ্লুত হয়ে তার মধ্যেই একদম শাহরুখ খানকে দেখার চেষ্টা করে, হ্যাঁ, তখন আমি তাকে বলি তার পরিণতি কিন্তু এটা। এবং সেটা সবসময় আজ পর্যন্ত 10-এ 10ই মিলেছে। এরকম করলে তো তুমি আর প্রেমে পড়বে না কখনো। 10-এ 10ই মিলেছে, মানে যার যার ক্ষেত্রে বলেছি 10-এ 10ই মিলেছে। হ্যাঁ, এবং কত কত ভয়ঙ্কর জায়গায় যেতে পারে, কত কত জায়গায় যেতে পারে। এরকম হচ্ছে যে আমার সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, সে আর আমার সঙ্গে কথা বলে না। ঠিক 3 বছর পরে হাউ মাউ করে কাঁদে, তুই বলেছিলি দেখ এটাই হবে। তারপরে তুমি তো সাংঘাতিক, তোমাকে জড়ান দিকে আসতে হচ্ছে। ও অভিজ্ঞতা। হ্যাঁ, কিন্তু তাহলে তোমার প্রেমের ব্যাপারটা একটু আমরা কি করে জানবো? তুমি তো প্রেমে পড়তেই পারছো না। দেখো, আমি যে খুব একটা প্রেমে বিশ্বাসী কোনো কালেই নয়। আচ্ছা, কারণ আমি খুব বাস্তবে পা রাখা মানুষ। আমি আমার জীবনের চলার পথটা কতটা অমসৃণ হতে পারে সেটা দেখেছি, কত শক্ত জায়গা। এবং যারা দারিদ্র্যের সঙ্গে ফাইট করেছে না, তাদের কাছে প্রেম খুব একটা বড় নয়। কারণ কেন বলছো? দারিদ্র মানুষকে অনেক শেখায়। যেহেতু আমি খুব দারিদ্র, হ্যাঁ হ্যাঁ, আমরা খুব মানে আমরা ভীষণ খুবই মধ্যবিত্ত ফ্যামিলি, এবং সেইখান থেকে একটা জায়গায় আসা। না, আমার দাদা আছেন। আচ্ছা, তারা কি এখন হাওড়ায় থাকেন? দাদা এখন হাওড়াতেই থাকে। আমার মা তো মারা গেছে। মা তো মারা গেলেন এই 2023-এ। আচ্ছা, আর বাবা মারা গেছেন আমি যে বছর মাধ্যমিক পরীক্ষা দিই সেই বছর। আচ্ছা, তাহলে একটু টাফ। হ্যাঁ, তো সেই জায়গা থেকে প্রেম আমার কাছে কোনোদিনই প্রায়োরিটি নয়। এবং আমি যদি বলো, আমি মানুষটা খুব ভালো বিয়েতে বিশ্বাসী, ঠিকঠাক বিয়েতে বিশ্বাসী। কারণ আমার কাছে বরের প্রতিচ্ছবিটা অন্যরকম। কারণ আমার জীবনে আমার সব থেকে মানে আইডল যদি স্বামী স্ত্রী বলো, তাহলে আমার বরজাটা আর জেঠিমাকে আমি দেখে এসেছি। প্রেম ওরকমই হয়, ভালোবাসা ওরকমই হয়, এবং সেটা বিয়ে না হলে কোনোদিন হয় বলে সম্ভব বলে আমার মনে হয়নি। মানে তুমি পরকীয়ায় বিশ্বাসী? হ্যাঁ, তো না, অফকোর্স আমি পরকীয়ায় বিশ্বাসী, সেটা আমি পরে আসছি। তো আমি সবসময় চেয়েছি আমার একটা খুব ভালো বিয়ে হবে, মানে হাজব্যান্ড আমাকে বুঝবে। মানে আমি কি বলতে চাইছি, আমরা কোনোদিন চিৎকার করে ঝগড়া করব না। আমরা যেটা করব, আমরা কথা বলে বসে মিটিয়ে নেব। আমাদের মধ্যে অনেক রকমের অসুবিধে থাকতেই পারে, অসুবিধে আসতেই পারে, কিন্তু সেটা আমরা কথা বলে যাতে মিটিয়ে নিতে পারি, সেই রকম সম্পর্কে আমি বিশ্বাসী। সুতরাং প্রেম যে জীবনে আসেনি তা নয়, আমি সতী না, একদমই নয়। কিন্তু খুঁজ খাজ প্রেম অনেক এসছে, কিন্তু কোনোটাই ওই পর্যায়ে যায়নি, বা কোনোটাই এই রিলেশনশিপটাকে টপকে যেতে পারেনি। কারণ আমার তো খুব কম বয়সে বিয়ে হয়েছে, আমার 19-এ বিয়ে হয়েছে। সেই প্রেমগুলোকে কি করে হ্যান্ডেল করেছে? মানে লেট মি ফিনিশ। তখন তো প্রেম আসবেই, তখন তো প্রেম আসার বয়স। কারণ 19 বছরের বাচ্চাদের আমরা এখন ছোটই ভাবি। আমরা বলি আমার মেয়ে না খুব ছোট, 18-19 বছর বয়স, সেরকমই তো মানুষ বলে। তো সুতরাং তখন আমি ছোট, তখন আমার প্রেম আসার সময়। এবার প্রেম বাড়িতে চলে আসতো। আচ্ছা, প্রেমিকরা সব বাড়িতে চলে আসতো, এসে আমার শাশুড়িকে বলতো যে, তখন কেউ জানতো না ওটা আমার শাশুড়ি, সবাই জানতো এটা আমারই বাড়ি আর আমারই মা। আচ্ছা, হ্যাঁ, আর মাকে যে কত রকম ভাবে তেল দিত যে মাসিমা, তারপরে যখন জানতে পারতো যে ওটা আমার শাশুড়ি, তারাই খুব অবাক হতো। এরকমও হয়েছে যে মাসিমা, কাকিমা তুমি যাবে, আমি না অপরাজিতার জন্য একটা গিফট কিনবো, আমি অপরাজিতাকে একটা গিফট দেবো জন্মদিনে। এটা বুঝতে পারতো না, আমি একটা গিফট দেবো,
এটা এই যার কথা বলছি এ জানতো। তো আমার শাশুড়ি চলে গেল, তার সঙ্গে গিফট কিনতে। আমি দেখছি মা কার বাইকে করে যাচ্ছে, হ্যাঁ, আমাকে আমার বান্ধবী দেখাচ্ছে, ওই দেখ দেখ তো শ্বশুর কার বাইকে করে যাচ্ছে। ও মা, এই মা ফিরে এলো তাকে সঙ্গে নিয়ে। মা বললো ঠিক পছন্দ করতে পারছিল না, তোমাকে একটা গিফট দেবে, আমি গিয়ে কিনিয়ে দিলাম। ভীষণ এই সংসারের ইয়েটা ধরে রাখে কে, মানে রাশটা কার হাতে? শাশুড়ির হাতে? শাশুড়ির হাতে অবশ্যই, শাশুড়ির হাতে। আমি ফোনে ফোনে সংসার করি, এই এটা করো, এই সেটা করো, এই ওষুধ আনতে যাও, এই মুখে আটা দাও, সবাই জানে এটা। আমি ফোনে ফোনে ডিক্টেটরশিপ চালাই, উনি সামনে থেকে চালাই। বৌমা, হ্যাঁ, কিন্তু যখন এসেছিলাম তখন তো সেলিব্রিটি ছিলেন না, তখন থেকেই এতটাই আদরের ছিলাম আর কি। সেলিব্রিটি হয়েছি বলে যে আদর, না সে তো বটে, হ্যাঁ, প্রথম থেকে। এবং বাদ বাকিটা উনি মানে রান্নাঘরটা যেরকম উনি কারোর উপর ছাড়তে চান না, রান্নাঘরটা ওনার দায়িত্ব। হ্যাঁ, আমি তো খুবই মাচান বেঁচেছি, তো রান্নাঘরটা ওনার দায়িত্ব। তা উনি রান্না করতে খুব পছন্দ করেন, রান্না বান্নাটা উনি করেন। বাদ বাকি আনুষঙ্গিক আমার ননদ, সে আমার সঙ্গেই থাকে, তারা তিনজন আমাদের সঙ্গেই থাকে, আমরা জয়েন্ট ফ্যামিলি। এবং আমাদের এই মানে ননদ হই হাল্লা করে চলে যাচ্ছে, খুব ভালো। আচ্ছা, আমার হট্টগোলের ফ্যামিলি। একটা কথা জিজ্ঞেস করি যে, এবং শুধু যে আমাদের পরিবার নিয়ে আমাদের পরিবারটা তা কিন্তু না, আমরা পারিবারিকভাবে 100 জন। মানে আমাদের কোনো অনুষ্ঠান হলে আমাদের পরিবারের লোকই হচ্ছে 100 জন। আমার যা, আমার দেওর, আমার ওখানে ওই পিসি, ওখানে ওই মাসি, ওখানে করে আত্মীয় স্বজন মিলে আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হওয়া মানে বাড়ির লোক হচ্ছে 100 জন। তো আগামী তোমার হাতে কি কি কাজ আছে সেটা দিয়ে আগে শুরু করি। আগামী আমি একটা ওয়েব সিরিজ করছি, সেটা সম্ভবত পুজোর আগেই রিলিজ হবে। আমি 2টো ছবি করছি, একটা ছবি ক্রিসমাসে দেখা যাবে, একটা ছবি বোধহয় এইটা যবে দেখানো হবে তার আগেই বোধহয় রিলিজ হয়ে যাবে। সেটা হচ্ছে 21 জুন রিলিজ হবে, আলেকজান্ডারের পিসি। কিন্তু আমি খুব চেয়েছিলাম ওই ছবিটা ক্রিসমাসের সময় রিলিজ হোক, কারণ ওটা শুধু ছোটদেরই ছবি, আচ্ছা, বাচ্চাদের দেখা ছবি। সুতরাং বাচ্চাদের হয় সামার ভ্যাকেশন আর না হলে হচ্ছে ক্রিসমাসের ছুটি, এই সময়টা ওই ছবিটা রিলিজ করার হচ্ছে যোগ্য টাইম। এবং 25 ডিসেম্বর একটা ছবি রিলিজ হবে, সেটা তো অ্যানাউন্সমেন্ট তোমরা জানতেই পারবে। আর তার সাথে আরেকটাও ছবি করার কথা হচ্ছে, সেটা হয়তো এই বছর রিলিজ হবে, না হলে আগামী বছর রিলিজ হবে। আর টেলিভিশনের কথাটা সবে জল থই থই ভালোবাসা শেষ হচ্ছে, তারপরে এখনো টেলিভিশন করার কথাটা ভাবিনি, কারণ এই মুহূর্তে টেলিভিশন করার যে টাইমটা দিতে হয় সেই টাইমটা নেই। তোমার যেটা ডিসেম্বরে রিলিজ হবে সেটা কি? সেটা বোধহয় মানুষের ছবিটাই রিলিজ হবে, হ্যাঁ সেটাই আশা করা যায়। মানুষের সেকেন্ড ছবিটা রিলিজ হবে। এই ছবিটা তো তোমাদের সাংঘাতিক সুপারহিট হয়ে গেছে। তো এটা মানে তুমি আগে থেকে বুঝতে পেরেছো যে এরকম ভাবে দর্শক নেবে? না গো, আগে থেকে বুঝতে পারিনি, কারণ ছবিটা তো ভীষণ প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে হয়েছে। এবং এইরকম লং পিরিয়ড ধরে আমার 28 বছরের জীবনে আমি কোনোদিন এইভাবে ছবি করিনি। আমার 28 বছরের জীবনে তো আমি প্রচুর ছবি করেছি, কিন্তু এইভাবে আমি কোনোদিন ছবি করিনি। কারণ ছবিটা যখন প্রথম ও করবে ভাবে, তখন আমি ছবিটা করব না বলেছিলাম। তার কারণ হচ্ছে ছবিটা আমার বয়সের তুলনায় অনেকটা বেশি বয়সের ছবি। তো আমি বলেছিলাম এই ছবিটা আমি করতেই পারবো। পরবর্তীকালে মানুষ যখন এই ছবি ভাববে আমার কথাই ভাববে, সুতরাং আমি এখন এই বয়সে এই ছবিটা করার কোনো মানে নেই। কিন্তু যেহেতু মানুষই অপুদা করছে, সেজন্য আমি রাজি হয়েছিলাম। কিন্তু আর্থিক সমস্যাটা ছবিটার প্রথম থেকেই ছিল। আচ্ছা, প্রডিউসারের দিক থেকে হোক, যে দিক থেকেই হোক, আর্থিক সমস্যাটা প্রথম থেকেই ছিল। এবং আমাদের টেকনিশিয়ানদের একটা পেমেন্টের সিস্টেম হয়, সেটা যদি না করা যায় তাহলে ছবি বলো, সিরিয়ালি বলো, শুটিংটা আটকে দেয়। এখন বোধহয় রুলস হয়েছে যে শুটিং তুমি আটকাতে পারবে না, সেটা বোধহয় আফটার কোভিড। এবার কি হতো, টেকনিশিয়ান পেমেন্ট না করার জন্য আমাদের রোজই শুটিং বন্ধ হয়ে যেত। ও বাবা। এবং এটা মানে ডিরেক্টরের জন্য যেরকম ইনসাল্টিং, আর্টিস্টের জন্য কিন্তু সেরকমই ইনসাল্টিং। মানে আমি শর্ট দিচ্ছি, হঠাৎ করে এসে বললো শুটিং বন্ধ, সেটা খুব খারাপ লাগে, আত্মসম্মানে লাগে। তো এটা প্রায় দিনই হচ্ছিল। এবং ওরা প্রথমে আমার ট্রেলটা ধরে শুটিং করছিল, আমার দিকটা ধরে। এবং যেদিন আমাদের এখানে একটা ইন্টারভেল সিন আছে, যেখানে মেয়েটি অ্যানাউন্স করছে যে আমাদের বিয়ে হবে, সেটা সত্যি ইন্টারভেল সিনটা আমাদের 3 বছরের জন্য ইন্টারভেল হয়ে যায়। কারণ ওই দিন ওই মেয়েটি যখন লাস্ট ডায়লগটা বলে, তখন এসে শুটিংটা বন্ধ করে দেওয়া হয়, ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়, যে পেমেন্ট হয়নি। এবং 3 বছর ছবিটা বন্ধ ছিল, এবং আমরা সবাই ভুলেই গিয়েছিলাম। আচ্ছা, কারণ কোভিডের মধ্যে এত রকম প্রতিবন্ধকতা মানুষের গেছে, আর জীবনে কোনোদিন কাজ করবো কিনা, কি বাঁচবো কিনা জানি না। আমার 3বার কোভিড হয়েছে।
তার উপর ওর শুটিংয়ে যখন প্রথম শুট করেছিলাম তখন আমার এত বড় চুল ছিল, কোভিডে আমার সেই চুলটা উঠে যায়, উঠে গিয়ে আমি চুল ছোট করে কেটে ফেলি, এবার নানা রকম। তারপর আমি একদিন লক্ষ্মী কাকিমার শুটিং করছি, ও হঠাৎ করে আমাকে ফোন করে বলছে, অপরাজিতা তোর সঙ্গে এক্ষুনি দেখা করতে হবে, ছবিটা আমি এবার শুরু করবো এবং ছবিটা আমি শেষ করবো। আমি ফোন রাখ ফোন রেখে দিয়েছি, যত সব বাজে কথা। তারপরে দেখি যে ওর প্রডিউসার আর ও ওই শুটিং স্পটে এসে বলছে না ছবিটা আমরা শেষ করবো, এবং প্রডিউসার বলছে যে আমি রাশ দেখেছি, ছবিটা খুব ভালো হয়েছে। এবার ছবিটা কি করে ভালো হয় ওই অবস্থার মধ্যে আমি তো নিজেও বুঝতে পারছি না, আর আমি ভুলে গেছি ছবিটা রিয়েলি। মানে তারপরে আমার চিনি রিলিজ হয়েছে, এত ছবি রিলিজ হয়ে গেছে, এত সিনেমা করে ফেলেছি। 3 বছর আগে যে ছবিটা করেছি এবং ওই প্রতিবন্ধকতার মধ্যে, সেটা প্রতিবন্ধকতার শুটিং বন্ধ হয়ে যাওয়াটাই মনে আছে, তার বাইরে কি করেছি তো ভুলে গেছি, সত্যি সত্যি ভুলে গেছি। এবার কন্টিনিউটি সিন তো, ধরো সিঁড়ি দিয়ে উঠলাম, ঘরে ঢোকাটা হয়নি, ঠিক ঠিক বুঝতে পেরেছি। হ্যাঁ, ঘর থেকে বেরিয়ে বারান্দাটা হয়নি। এবার তো চেহারাই মিলবে না, অন্তত 15 কেজি কমে গেছি। হ্যাঁ, ওই চেহারার সঙ্গে এই চেহারা তো 10-11 কেজি তো কমেইছি। হ্যাঁ, তো আমি বললাম তুই তো আমাকে নিয়ে শুটিং করতে পারবি না, তারপরে কোথায় ব্লাউজ, কোথায় শাড়ি, কি পরেছিলাম কি না পরেছিলাম সব মেলাতে পারবি হয় কোনোদিন? হ্যাঁ পারবি, তো যাই হোক কোত্থেকে যে জোগাড় করলো, ভাগ্যক্রমে ব্লাউজটা আমার কাছে ছিল, আরো কিছু কিছু জিনিসপত্র সমস্ত জোগাড় করে, তাও শুটিংটা কমপ্লিট করতে পারিনি। আরো 2 দিন হলে শুটিংটা একদম পারফেক্ট হতো। পারফেক্টলি শেষ না, ইনকমপ্লিট। আমাকে যদি বলো আমি বলবো ছবিটা ইনকমপ্লিট, কারণ আরো 2 দিন দরকার ছিল, যে অর্থের জোগাড়টা করা যায়নি এবং ফ্লেক্সিবলি শুটিংটা করা যায়নি, শুটিংটা কোনো মতে শেষ করা হয়েছে। তো এত তামঝাম করে লোকে ছবি করে, এত শুটিং করে, সেই ছবি দাঁড়ায় না, সেই ছবি হল থেকে মুছে যায়, 1 সপ্তাহ চলে না, 1.5 সপ্তাহ চলে না, লোকে খারাপ হয়েছে বলে চলে যায়। তো ভাববো কি করে বলো তো এই ছবিটা, আর তারপর ছবিটা ভুলে গেছি লিটারালি কি হয়েছে না হয়েছে বলে, যে এই ছবিটা এই জায়গায় যাবে। আমি যেদিন ডাবিং করতে গেলাম আমার মনে হলো এডিটটা খুব লুজ হয়ে আছে, তখন আমি মানুষকে বললাম যে তোর তো নাম আছে অভিনেত্রী হিসেবে, খুব তুই যদি এরকম একটা ছবি রিলিজ করিস তোর বদনাম হবে। নাম কেন খারাপ করবে, আর্টিস্ট হিসেবে তো তোর যথেষ্ট নাম আছে, সুতরাং তোর পরিচালন এবং পরিচালক হিসেবে তুই দক্ষ যেটুকু দেখেছি, সুতরাং তুই কেন নামটা খারাপ? বললো না অপরাজিতা আমি এডিটটা আবার ঠিক করে করাবো, এডিটটা আমি করাবো, এবং এর সঙ্গে আমি ডাবিংটাও, যাদের দিয়ে নতুন ছেলেমেয়েরা যেহেতু পাঠ করেছে, ডাবিংটাও আমি খুব চেপে ধরে করাবো, করিয়ে দেখার জন্য তুই আইনব করিয়ে দেখ। কিন্তু এডিটটা, আর আমি যতদূর জানি ও শর্ট ছিল না, মানে অত শর্টস নিতে পারিনি, মানে রিএডিট করার জন্য যে পরিমাণ শর্টস দরকার আমি বুঝতে পারছিলাম না ও কি করে করবে। যাই হোক, তো যাই করে টোরে তারপরে আমাকে বললো তুই একদিন ছবিটা দেখলাম না, আমি ছবি দেখবো না, আমি কোনো ছবি আগে থেকে দেখি না, আমি ছবিটা দেখবো না, তুই দেখলে হবে। কিন্তু আমাকে রেগুলার কনফিডেন্স দিচ্ছিল, বাবা তুই দেখিস ছবিটা, তুই কি অভিনয় করেছিস দেখিস, আর পুরো ছবিটা দেখিস, তোর খুব ভালো লাগবে। তো আমাদের যেদিন ট্রেলার লঞ্চ হলো সেদিন যে প্রডিউসার সে বলেছিল আমার ছবি লোকে লাইন দিয়ে দেখবে, সিঙ্গেল স্ক্রিনে লাইন দিয়ে দেখবে, মাইকে বলেছিল। তখন অপুদা খুব এসেছিল, বলেছিল বাবা তোমার কি কনফিডেন্স, এবং সেটাই সত্যি হলো। 42 ডিগ্রি টেম্পারেচারে লোকে স্টারে থেকে প্রিয়াতে লাইন দিয়েই দেখবে ছবিটা, এবং এখনো পর্যন্ত আজকে বোধহয় কতদিন 50 ডেজ বোধহয় আজকে, এখনো ছবিটা চলছে এবং আজকেও হাউসফুল, তার মধ্যে অযোগ্য রিলিজ হয়ে গেছে। ধরো আজকে তোমাকে আর শাশ্বতকে নিয়ে মানে প্রোটাগনিস্ট হিসেবে একটা জায়গায় ছবি করার যে সাহস দেখানো, সেটাই একটা বিরাট ব্যাপার। একদমই না, দেখো ছবি তো আমরাই ঘাড়ে করে পার করি, আমার ছবি আমি ঘাড়ে করে পার করি। ধরো চিনি বলো যে বলো, কোনো ছবি দেখবে যে ঘাড়ে করে পারে, এবং ছবি হিট হয়নি কিন্তু অপরাজিতা আড্ডু ভালো অভিনয় করেছে, আমাদের ছবি আমরাই ঘাড়ে করে পার করি। কিন্তু অপুর আর আমার জুটির ছবি মানে মানুষ জানে যে এই জায়গাটা যদি কোনো ছবির ফ্লস থাকে তাহলে এরা বার করে দিতে পারবে, এটুকু কনফিডেন্স এত বছরে তৈরি হয়েছে মানুষের, খুব স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে। তো আজকে এই যে ছবিটা অপুদার আমি একসাথে কোনো জুটি বেঁধে ছবি করি, আমরা অনেক কাজ করেছি একসাথে দিনের পর দিন, আমরা একাকাশি করেছি 6.5 বছর। এই জায়গায় দাঁড়িয়ে যে জুটি বেঁধে ছবি করে ছবিটা এই জায়গায় যাবে, এটা একটা বড় পাওয়া। অপার যে
এটা বলেছে যে প্রচুর ছবিও ঘাড়ে করে পেরিয়ে পার মানে কাঁধ দিয়ে বলতে গেলে বার করে দিয়েছে, কিন্তু সেই ছবিগুলোতে পোস্টারে ওর মুখ থাকে। হ্যাঁ, অনেক সময় সেটাও হয়েছে, ঠিক বলেছেন। যেমন আমি তোমাকে বলছি, নাম করেই বলছি, ধরো প্রাক্তন ছবিটা, হ্যাঁ প্রাক্তন ছবিটাতে আমি মানছি ঋতুপর্ণা প্রসেনজিতের কামব্যাক ফিল্ম, এটা তো সত্যি কথা, কিন্তু তোমার যে চরিত্রটা, আশা করি তুমি একজন দর্শক হিসেবে এটা স্বীকার করবে, তোমার চরিত্রটা, তোমার যে অভিনয়টা ছিল সেটা যদি মানে ল্যাক করতো তাহলে কি হতো ভাবো তো। দেখো, আমি না কোনোদিন, আমাকে কিন্তু শিবু প্রথমেই বলেছিল পোস্টারে তো ছবি থাকবে না, এই জায়গায় কিন্তু অনেস্ট, কারণ ঋতুপর্ণা প্রসেনজিতের কামব্যাক তো পোস্টারে ছবি নিয়ে গিয়ে আমি ধুয়ে খাবো? আমার তো কাজ করা নিয়ে কথা, পোস্টার দিয়ে আমি কি করব? আমি আমার কাজ সম্বন্ধে যথেষ্ট কনফিডেন্ট। আমি তো কোনোদিনও মাধুরী দীক্ষিত হতে চাইনি, আমি জানি আমি পারবো না হতে, সেটা নিয়ে আমার কোনো আফসোসও নেই, কিন্তু আমি অপরাজিতা আড্ডই হতে চেয়েছি। কিন্তু মনে একটা কি আফসোস থাকে যে আমি এই সমস্ত জায়গাগুলোতে আরো কিছু কিছু ছবি আমি যেটা আমি, সে তো কিশোর কুমার জুনিয়রের ছবি ছিল, কিশোর কুমার জুনিয়রেও তোমার পোস্টারের ছবি ছিল না। টিনি টিনি এই ছবিগুলো আলাদা, এটা তো আলাদা, একদম নারী কেন্দ্রিক ছবি, তোমার আর মধুমিতার ছবি বলতে গেলে একদমই। হ্যাঁ, সেখানেও ধরো মধুমিতার ইয়াং, তার একটা যেটা যে গ্ল্যামারটা যেটা দেখানো হয়েছে সেখানে তোমাকে, সেই কারণেই কি তুমি আস্তে আস্তে রোগা হয়ে এ করে নাচে? না 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 না, রোগা হয়ে না, রোগা হওয়াটা আমার কোভিডের পর এমনি হয়ে গেছে। আমি কোনোদিন রোগা হতে চাই না, রোগা হলে আমার নিজের খুব বিচ্ছিরি লাগে। আমি একদম ব্যাপারটাই কিন্তু ভালো লাগে, আমি একদম রোগা হতে চাই না, আমার রোগা হওয়ার কোনো ইচ্ছেও নেই, প্রবণতা ডেফিনেটলি আমার ইচ্ছেও নেই, প্রবণতাও নেই। অ্যাকচুয়ালি আমি দেখলাম যে কোভিডের সময় আমি অনেকদিন বাড়িতে ছিলাম এবং সেই সময় আমি প্রচুর এক্সারসাইজ করতাম, সেই সময়ই আমার ওজনটা কমে গেল। এবং কোভিডের পর যেহেতু 3-3বার কোভিড হয়েছে আমার, তারপর থেকে আমি দেখলাম ওজনটা আমার অনেকটা বসে চলে, তবুও এমন কিছু পরিবর্তন হয়নি, ওই 19-20 আর কি, সেটা না। 12-14 গেছি বললে কমে গেছো? 12-14 কখন কমে গিয়েছিলাম, এখন আবার আরেকটু বেড়েছে। হ্যাঁ, আরেকটু বেড়েছে, তো কিন্তু কোভিডের পর ওরকম 12 কেজি মতো কমে গিয়েছিলাম। আর ওই জন্য ওই না, আর আমি কোনোদিনও ওসবের পেছনে ছুটিও না, কারণ আমি জানি আমি যে চরিত্রটা করি সেই চরিত্রটা ডিরেক্টর জানে আমি করতে পারবো, সেই জন্যই আমাকে নেয়, এবং জানে সেই চরিত্রটা আমি একটু অন্য দিক দিতে পারবো, সেই জন্যই আমাকে পরিচালক সেই ছবিতে নেয়, যার জন্য আমি সবসময় অন্যরকম চরিত্র করি, সবসময় অন্য রকমের চরিত্র আমি করে থাকি এবং চরিত্র পেয়ে থাকি, কারণ ডিরেক্টর কনফিডেন্ট যে অপরাজিতা এই জায়গাটা এই জিনিসটা করতে পারে সবসময়। তার জন্য আমি কোনোদিন ইচ্ছে করে রোগা হওয়ারও চেষ্টা করিনি, তার জন্য। এবার আমি সবসময় জেনারেশন গ্যাপে বিশ্বাসী, আমি আমার চরিত্রটাই করব, যে বাচ্চা মেয়ে সে তার চরিত্রটাই করবে। আমি কোনোদিন বাচ্চা হওয়ার চেষ্টা করিনি, 23 বছর বয়স থেকে করিনি, তখন থেকে আমি মায়ের রোলই করি, কারণ আমি জানি ওটা আমি দারুণ পারবো, আর মা হচ্ছে সমাজের সব থেকে বড় হিরো। 23 বছর বয়সে তুমি কোন? এক আকাশের নিচে তো আমার অত বড় ছেলে ছিল, তখন আমি কোনোদিনও ভয় পাই না ওসবে, আমি কোনোদিনও না যে আজকে থেকে আমি মায়ের চরিত্র করছি আমার এরা, আমি কোনোদিনও না, আমি আমার চরিত্রটাই করবো, আমি আমার অভিনয়টাই করবো, এবং লোকে আমাকে তাতেই চিনবে। বম্বেতে সবাই যেরকম প্যানিকে ভোগে, কেউ মায়ের চরিত্র করতে চায় না, ওদের পাওয়া যায় না, মানে আর্টিস্ট রাজি হতে চায় না, তার কারণ ওখানে একটা বিশাল ভয় থাকে সবার, কিন্তু আমার সেই ভয় কোনোদিনও ছিল না। আমি যে জল থই থই ভালোবাসা করি, বা আমি যে টেলিভিশনকে আমি বিরাট গুরুত্ব দিই, লক্ষ্মী কাকিমা সেখানে তো আমি হিরো, আমি হিরোইন, সুতরাং আমি মা কি তাতে তো কিছু আমার যায় আসে না। যেরকম চিনি, চিনিতে আমি যে কটা অ্যাওয়ার্ড পেয়েছি, এও পেয়েছি, ওটার নাম কি তোমার ফিল্মফেয়ারও পেয়েছি, হ্যাঁ, তো প্রাক্তনেও পেয়েছি, চিনিতেও পেয়েছি, তো সেই ক্ষেত্রে তো অ্যাক্ট্রেস হিসেবেই পেয়েছি, হ্যাঁ বিএফজে পেয়েছি, সুতরাং ওটা কোনো ম্যাটার করে না যে তুমি, আমি কোনোদিনও কারোর সঙ্গে কম্পিটিশনে বিশ্বাসী নই, আমি সবসময় নিজের সঙ্গে কম্পিটিশনে বিশ্বাসী। ওটা মেইনলি পেয়ারিং চন্দনদা, খরাজ এদের সঙ্গেই তোমার এটা চলে, কারণ অভিনয়টা করতে সুবিধে হয়, না হলে একটা অ্যাক্টরের নাম বলো যে আমার সঙ্গে কাজ করতে পারবে, চন্দনদা, রনি দাদা, খরাজদা, দেবশঙ্কর দা, এদের বাদ দিয়ে, অপুদা, এদের বাদ দিয়ে একটা অ্যাক্টরের নাম বলো যে করতে পারবে, সত্যিই তো, যে পারবে, যার সেই কনফিডেন্স আছে। নতুন একজনের নাম বলো যে পারবে না কেউ, কারণ ওরা, অনির্বাণ তো বাচ্চা, অনির্বাণের সঙ্গে আমাকে মানাবে না, মানাতে হবে তো, সেটাও ঠিক, অনির্বাণের সঙ্গে তো আমাকে মানাতে হবে, অনির্বাণ সোহিনীদের সঙ্গে ঠিক আছে, সবার আগে ইনস্টিংক্টে মিলতে হবে,
কেমিস্ট্রিটা তৈরি হতে হবে। আচ্ছা, যে আমার একটা কি করতে হবে। বুম্বাদাকে কোথায় রাখবে? বুম্বাদা তো আমার স্বপ্নের হিরো প্রথম থেকে। মানে আমি তো বুম্বাদা মানে ছোটবেলায় বুম্বাদা তুমি যাদের নাম করলে সব পয়সা নষ্ট করেছি বুম্বাদার ছবি। তুমি যাদের নাম করলে তারা হচ্ছে অভিনেতা, তার স্টার তকমাটা তো বুম্বাদার। অফকোর্স স্টার তকমাটা বুম্বাদা, বুম্বাদা বরাবরই স্টার। আমি তো বললাম আমার জীবনে যত টিফিনের পয়সা সব বুম্বাদার ছবি কিনতেই নষ্ট করেছি। যখন সিনেমা ট্রেন্ডটা পাল্টালো তখন ছবিতে আসাটা কিন্তু অন্য রকমের, মানে বাকি সবার ছবিতে আসা আর তোমার ছবিতে আসা, এইটা তুমি একটু আমাদেরকে এক্সপ্লেন করো। কারণ তোমার এক আকাশের নিচে, হ্যাঁ, তারপরে তোমার ধরো টেলিভিশনের মাধ্যম দিয়ে আমি না চিরকাল টেলিভিশনটাই করতে চাই। একদম আমি চিরকাল টেলিভিশনটাই করতে চেয়েছি, টেলিভিশনটাই আমি ভালোবাসতাম। জলনুপুর, এবং জলনুপুর এবং চরিত্রটা তো তোমার টেলিভিশনের হচ্ছে, আমি হচ্ছে গোল্ডেন পিরিয়ডের, আমরা যারা অভিনয় করেছি আমরা হচ্ছে টেলিভিশনের গোল্ডেন পিরিয়ডে। তখন টেলিভিশনে যা কাজ হতো এখন সিনেমাতে তা কাজ হয় না। টেলিভিশনটা করতেই ভালো লাগতো কারণ টেলিভিশনের একটা বুঝদার দর্শক ছিল, বোধি দর্শক ছিল। টেলিভিশনের জায়গাটা অনেক পরিষ্কার ছিল, নিজের বক্তব্য ঠিক করে রাখা যেত এবং নিজের অভিনয় ক্ষমতাটা ঠিকমতো প্রকাশ করা যেত। তখন টেলিভিশনে কাজ করতেন কারা? কৌশিক গাঙ্গুলি কাজ করতেন, অঞ্জন দত্ত কাজ করতেন, অতনু ঘোষ কাজ করতেন, দেবাংশু সেনগুপ্ত কাজ করতেন, অর্ঘ কমল মিত্র কাজ করতেন। টেলিফিল্ম, আমি তো বলছি টেলিফিল্ম এবং সিরিয়াল একদম। দেবাংশু দত্ত একচেটিয়া সিরিয়ালই করতেন। তো এইসব মানুষগুলোর সঙ্গে কাজ করার পরে আমি কাউকে ছোট করছি না, অনেক ধরনের ছবির অফার আসতো যেগুলো করতে ইচ্ছে করতো না। তখন কিন্তু ছবি যে কমার্শিয়াল ছবিগুলো যেগুলো, তো তার থেকে টেলিভিশনের এক্সপেরিমেন্ট অনেক বেটার, অনেক বেশি ছিল এবং তখন যে ধরনের ছবি হতো সেই ধরনের ছবি করতে ইচ্ছে করতো না। পরবর্তীকালে আমি বলছি 2010-এর পরে ছবির ট্রেন্ড পাল্টাতে শুরু করে। 2010-এর পরে 2010-এর পরে শিবু আমাকে, তখন আমার জলনুপুর চলছে, শিবু আমাকে বেলা শেষের যখন ডেকে পাঠালো, বললো অপা তোকে আমি বেলা শেষেতে এই চরিত্রটাই পাই না, আমি সিনেমা করবো না রে, আমি টাইম দিতে পারবো না, আমি এত ব্যস্ত, আমার পক্ষে দেওয়া সম্ভব হবে না। তো ও তো নাছর বান্দা, তুই এই করবি না, মানে তুই সিরিয়াল করার জন্য সিনেমা করবি না? না, আমি সিরিয়াল করার জন্য সিনেমা করবো না, কারণ সিরিয়ালটা আমার কাছে প্রায়োরিটি। তো যাই হোক, তারপরেটা তো বাকিটা তো ইতিহাস। তারপরে তো বেলা শেষে, প্রাক্তন, আমি, এবং সেইভাবেই চলছে, পরপর চলছে। এবং লোকে বলতে শুরু করলো যে টেলিভিশনে অপরাজিতাকে নেওয়া যাবে না, এত ইয়ে হয়ে গেছে, ওর চার্জ এত বেড়ে গেছে। না না, আমি তো তারপরে টেলিভিশনটা বন্ধই করলাম। এত সিনেমার অফার আসছিল যে সিনেমা করতে 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 এত বেশি সিনেমা তখন ছিল, তখন আমি ভাবলাম যে টেলিভিশনটা কিছুদিন বন্ধ করি বলে আমার জলনুপুর শেষ হলো, পূর্ণিপুকুর করছিলাম, তারপর পূর্ণিপুকুর শেষ করলাম, করে আমি 6 বছর টেলিভিশনটা করিনি, তারপর 2 বছর কোভিডেই কেটে গেছে। 3 বছর পরে আমি, মানে 6 বছর পরে আমাকে আবার জি অফার করলো লক্ষ্মী কাকিমা সুপারস্টার, তখন তো আমি করলাম, তারপরে তো এই কোজাগরি করলাম। কিন্তু টেলিভিশনের সঙ্গে আমার সম্পর্ক থেকে গেছে। আমি নন ফিকশন করেছি, যেরকম রান্নাঘর করেছি, তারপরে আরও কিছু কাজ করেছি, আরেকটা রান্না বান্না করেছি, এগুলো করতাম। তারপরে রান্না বান্না বলে স্টারে একটা শো করেছি, তারপরে ঘরে ঘরে জি নন ফিকশন একটা না একটা কিছু করতেই থাকি। আর টেলিভিশনটা আমার আলাদা ভালো লাগে, আমি টেলিভিশনে প্রচন্ড অভিনয় করতে পারি। কোনটা ভালোবাসো? টেলিভিশন নন ফিকশনটা বেশি করতে ভালো? না না, নন ফিকশন আমি খুব একটা করতে ভালোবাসি না। নন ফিকশন আমাকে ভীষণ লোকে চায়, মানুষ ভীষণ পছন্দ করে বলে আমি নন ফিকশন করি, কিন্তু নন ফিকশন করতে যে আমি খুব একটা ভালোবাসি তা কিন্তু না, আমি অভিনয়টা করতে ভালোবাসি। আমি ভীষণ অভিনয় করতে, সঞ্চালিকা হয়ে যেতে হয়, যেহেতু আমার খুব একটা ঘরের মেয়ে এবং কাছের মানুষের ইমেজ আছে, সুতরাং আমার সঞ্চালনের মানে ধরনটাও তো সেই রকম, ধারাটা সেই রকম, খুব আন্তরিক, যার জন্য মানুষ খুব দেখতে পছন্দ করে। আর আমার দর্শক ভীষণ বায়াসড আমার প্রতি। আমার যে দর্শক তোমার নিজের কাকে ভালো লাগে, মানে ধরো অভিনেত্রী হিসেবে তোমার নিজের প্রিয় কাকে? মানে তুমি কি আমাদের ইন্ডাস্ট্রিতে বলছো? হ্যাঁ, তো আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকেই প্রিয়, অনেকেই, সবার কাছে আমার ভালো লাগে, মানে এক একজন এক এক রকম ভাবে ভালো, এরকম নেই যে স্পেসিফিক আমার একেই ভালো লাগে। তোমার আগের জেনারেশন বলো। আমার আগের মানে সাবিত্রী চট্টোপাধ্যায়রা, মানে তুমি যদি বলো ওনাদের সবাইকেই আমার ভালো লাগে, সবাই দেখপাল। সাবিত্রী চট্টোপাধ্যায়, সন্ধ্যা রায়, মাধবী মুখার্জি, প্রত্যেকেই আমার অত্যন্ত প্রিয়। সুপ্রিয়া ছেড়েই দিলাম আমি, মানে এদের তো মানে এরা তো নমস্য, এদের প্রণম্য, এদের নিয়ে তো আমার কথা বলার জায়গায়। তাহলে এই যে মধুমিতা আসছে, তারপর সৌরসেনী বলে একটি মেয়ে এসছে। সৌরসেনী ভালো, সৌরসেনী অভিনেত্রী ভালো।
মধুমিতা মানে সাজলে গুজলে করলে অভিনয়টাকে যদি আরেকটু ঘষামাচা করে নেয় একটা ভালো জায়গায় যাবে, কারণ ওর সঙ্গে আমি দুটো ছবি করেছি। চিনিতেও যতটা দুর্বল ছিল চিনি টুতে কিন্তু তার ছিল না। চিনি টুতে কিন্তু অনেক পরিণত অভিনেত্রী, অনেক পরিণত জায়গায় গেছে। সোহিনী, তারপরে সোহিনী তো খুব ভালো, সোহিনী খুব ভালো অভিনেত্রী। সোহিনীর সঙ্গে আমি তো সোহিনী প্রথমে সিরিয়াল করতো। স্টার হবার পার্টস কার, মানে ঋতুপর্ণার পরে স্টার হবার কার মধ্যে আছে? এখন তো স্টার ব্যাপারটাই উঠে গেছে গো। স্টার বলে তো এটা এখন আর কিছু, এখন হিন্দিতেও আলাদা করে স্টার বলে কিছু নেই। কোয়েল ছিল, কোয়েল তো এখন পুরো প্রোডিউসার হয়ে গেছে। তারপরে খুব একটা যে করছে এখন ওইভাবে এক এক সময় এক একটা ট্রেন্ড আসে। এখন আলাদা করে তুমি স্টার কাউকে বলতে পারবে না। তার কারণটা কি ওই আমাদের ফোন এসে যাওয়ার? না 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 না, ফোন এসে যাওয়াটা না, এখন ছবির ধরন যেভাবে পাল্টে গেছে সেখানে তোমার ভালো অভিনেত্রী দরকার, আসল কাজটা ভালো দরকার। এক্স্যাক্টলি, ভালো অভিনেতা অভিনেত্রী দরকার। ছবি যেরকম হয়ে গেছে, ছবির কন্টেন্ট যেরকম হয়ে গেছে, এখন কন্টেন্টই হিরো, কন্টেন্টই স্টার, কন্টেন্ট এখন স্টার। সুতরাং কন্টেন্ট যখন স্টার তখন সেখানে ভালো অভিনেতা অভিনেত্রী দরকার, সেখানে আলাদা করে স্টারের দরকার। স্টার আর হবে না, যেরকম টেলিভিশনে স্টার কোনোদিন আর হবে না। টেলিভিশনে আমরা স্টার, টেলিভিশন থেকে একটা বড় জায়গায় গেছি, আমি শাশ্বত, আমরা অনন্যা, আমরা এক জায়গায় গেছি। হ্যাঁ, টেলিভিশন থেকে আর কোনোদিন, কারণ টেলিভিশনে যেভাবে লোকে আসে যায় কিছুই শেখে না, যেভাবে হয়। এখন টেলিভিশনের অবস্থা, আমি তো সেটাই বলছি, এখন আর টেলিভিশনে তো স্টার তৈরি হবে না, টেলিভিশন থেকে হলেও একটা দুটো, সেটাই। কিন্তু ওইভাবে আর ওই রকম জায়গায় কেউ যাবে না। সেরকম সিনেমার ক্ষেত্রে তুমি যদি বলো স্টার, তাহলে সিনেমাতে স্টার হওয়া এখন খুব মুশকিলের, কারণ সিনেমা এখন কন্টেন্ট স্টার। ওটিটিতে নানা রকম সিরিজগুলো চলছে, তোমারও সিরিজ আছে। এবার আমার বক্তব্য যে অনেকেই কিন্তু এখান থেকে টপকে আবার বম্বেতে কাজ করছে। আমিও করছি। কি করছো সেটা একটু বলো। আমার তো মানে তিনটে নেটফ্লিক্সের কথা হয়েছে, খুব তাড়াতাড়ি শুটিং শুরু হবে নেটফ্লিক্সে। আচ্ছা, নেটফ্লিক্সে, অ্যামাজন প্রাইমেও একটা কথা হয়েছে, 2-3টে ওয়েব সিরিজের কথা হয়েছে। এখানে বহু আর্টিস্ট কাজ করছে। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজটা নিয়ে তোমার কি? হিন্দিতে তো কারোর অসুবিধে হয় না, অসুবিধে হয় তেলেগুতে। অসুবিধে হয় তেলেগুতে, এই যে বিজ্ঞাপন করতে গিয়েছিলাম তেলেগুতে অসুবিধে হয়। হিন্দিতে তেলেগু বিজ্ঞাপন করেছো? কিসের বিজ্ঞাপন করলে? মেড প্লাসেরই করলাম। আচ্ছা, হ্যাঁ, তো তেলেগুতে অসুবিধে হয় অনেক সময়, কিন্তু হিন্দিতে কারোরই অসুবিধে হয় না। যারা কাজ করতে যায় তাদের কারোরই হিন্দিতে খুব একটা অসুবিধা। তো নেটফ্লিক্সের কাজ কবে থেকে শুরু হচ্ছে? এখন মানে এখনো কথাবার্তা চলছে, হয়তো জুলাইতে। এখান থেকে অনেকেই, মানে আমি শুনছি তাছাড়া অনেক আর্টিস্ট কাজ করে, তাছাড়া অনেক আর্টিস্ট কাজ করছে নেটফ্লিক্সে। এটা দিয়ে শুরু করেছো? না, একদমই না। আচ্ছা, তোমার একটু অভিনয়ের প্রথম শুরুটা একটু বলো তো। ফার্স্ট অ্যাকচুয়ালি আমি নাচতাম, আমার নিজের নাচের স্কুলও ছিল, এখনো আছে। নাচের স্কুলটা আমি পরে 32 বছরের নাচের স্কুল আমার, নিজে নাচ শিখতাম এবং শেখাতাম। আচ্ছা, এবং বহু জায়গায় ওয়ার্কশপ করতাম। তো আমার এইচএস এর পরে যে ছুটিটা থাকে রেজাল্ট বেরোনোর আগে, সেই সময় কোনো একটা ঘটনা চক্রে আমি ইন্দ্রপুরীতে গিয়েছিলাম শুটিং দেখবো বলে। আচ্ছা, মনোরমা কেবিনের শুটিং হচ্ছিল। আচ্ছা, আর তখন আমি এক ভদ্রলোকের দলে থিয়েটার করছিলাম, ওই গ্যাপটায় থিয়েটার করছিলাম, বেটি বলে একটা নাটক করছিলাম। তো সেখানে নিচে ছেঁড়া তারে রিহার্সাল হতো, শঙ্কর চক্রবর্তীরা রিহার্সাল করছিল অন্য একটা থিয়েটারের, অন্য একটা নাটকের। আচ্ছা, তা শঙ্করদা ওই পরিচালকের সঙ্গে দেখা করতে এসেছিলেন কোনো একটা বিষয়ে, দেখে আমাকে দেখে বললেন, এটা তো খুব ভালো, জগাদ একজন হিরোইন খুঁজছে, কালকে কে পাঠাবে? তো উনি আমাকে একটা চিঠি লিখে দিয়েছিলেন, সেই চিঠিটা নিয়ে আমি ইন্দ্রপুরীতে গিয়েছিলাম যে শুটিং দেখতে পাবো। শুটিং দেখার মানে স্বপ্ন বিরাট আর কি, কিভাবে শুটিং হয় কোনোদিন তো দেখিনি, শুটিং দেখতে যাব বলে। তো এখানেই হাওড়াতে থাকতে। তখন যখন আমি গিয়ে জগাদাকে ওটা দিলাম, আমাকে একজন দেখিয়ে দিল, উনি জগন্নাথ গুহ। তখন প্রচন্ড বৃষ্টি করছিল, আমি একদম ভিজে গিয়েছিলাম। তখন বললো যে এইভাবে ভিজে তুমি দাঁড়িয়ে থাকলে তো তোমার সর্দি লেগে যাবে, তুমি জামা কাপড়টা চেঞ্জ করে নাও বলে ড্রেসারকে বললো একটা শাড়ি দিতে। তো শাড়ি দিয়ে আমাকে অনুরাধাদির মেকআপ রুমে বসিয়ে রেখেছিল। আচ্ছা, অনুরাধাদিকে শেখরদা চুলা, তখন সবই স্বপ্নের মতো মনে হচ্ছে। অনুরাধাদিকে দেখে মনে হচ্ছে আবার রক্তবংশের নাকি, এরকম আবার কেউ দেখতে হয় নাকি, এত সুন্দর। তো তারপরে ওরা একটা ডায়লগ পোর্শন দিয়ে আমার অডিশন নিল এবং বললো কাল থেকে তোমার শুটিং। এইভাবে আমার এই তো মানে খুব মজার একটা ব্যাপার। হ্যাঁ, আমাকে একটা ডায়লগ পোর্শন দিল, দিয়ে আমি সেটা বললাম। মনে আছে সেই ডায়লগটা কি? না, ভুলে গেছি। ডায়লগ পোর্শন দেওয়ার পরে বললো কাল থেকে তোমার শুটিং, সেই শুটিং।
সেটা কি সেটা এটা কি ছিল? সেটা আমি আর চন্দন, আমি আর চন্দন দা, আমরা দুজনে। আমি একজন অসিত সেন ছিলেন সেই সময়, অসিত চট্টোপাধ্যায়, বিরাট বড় নাট্য ব্যক্তিত্ব। না না, তোমাদের সিনটা কি ছিল? আমি তো সেটাই বলছি, উনি আমার দাদু, আমি ওনার নাতনি, আমাদের খুব অভাবের সংসার। আর ও হচ্ছে, চন্দনদা হচ্ছে পাড়ার একজন গুন্ডা, কিন্তু সে আমাকে খুব ভালোবাসে, সে আমাদের বাড়িতে বাজার করে এনে দেয়। আচ্ছা। তো সে বাজার করে এনে দিল, আর আমি সেই বাজারগুলো সব ছুঁড়ে ফেলে দিলাম। এটা ছিল আমার সব ফার্স্ট শট, যে ওর জিনিস আমরা নেব না, সেই বাজারগুলো ছুঁড়ে ফেলে দিলাম। এইটা ছিল ফার্স্ট শট সিরিয়াল। তো এইটা দিয়ে আমার শুরু। এখন আমার ফোন টোন কিছুই ছিল না, আমার যেদিন যেদিন শুটিং থাকতো উনি বাড়িতে এসে বলে যেতেন কাল তোমার শুটিং আছে। আচ্ছা। হ্যাঁ, এবং প্রথম আমি একদিন গান শিখছি, দুপুরবেলা সকালের দিকে গান প্র্যাকটিস করছি, দুটো ছেলে এসে বলল, এই কালকে তোমার তৃষ্ণায় শুটিং আছে। আমি বললাম কি, কোথায় যাব? বলে ইন্দ্রপুরীতে তৃষ্ণায়। তখন আমি মনোরমা কেবিন অলরেডি করছি, ওটা করতে করতে তৃষ্ণা করতে করতে কুয়াশা যখন। আচ্ছা। হ্যাঁ, কুয়াশা যখনের পর একটা ছবি করলাম, সেটা হচ্ছে আমাদের আর্ট ডিরেক্টর গৌতম দা এবং তুমি আর আমি এবং স্বপন সাহার দুটো ছবি করলাম, ঘরের লক্ষ্মী আর শিমুল পাড়ো। করে আমার 1.5 বছরের গ্যাপ হলো, কারণ সেই সময় আমার বিয়ে হলো। আচ্ছা, সেই সময় আমার বিয়ে হলো, বিয়ের সময় 1.5 বছরের গ্যাপ। ফার্স্ট ইয়ারে বিয়ে হলো। বিয়ে হয়ে 1.5 বছর ওই লেখাপড়ার জন্যই আমি বাড়িতে ছিলাম, প্লাস ভীষণ অসুস্থ ছিলাম, হাঁপানি। লাভ ম্যারেজ? হ্যাঁ। আচ্ছা, মানে ওই হাওড়াতে? না, এখানে মানে এই ইন্ডাস্ট্রিতে রণজিৎ দা শুটিং করতে গিয়ে আমার বর হচ্ছে অডিওগ্রাফার। হ্যাঁ। তারপরে আমি বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে আমি বাড়িতে বসেই লেখাপড়া করছিলাম, ওরে বাড়িতেই ছিলাম। তারপরে স্যাটেলাইট চ্যানেল এলো। হ্যাঁ, আসার পরে তখন আমি ঠিক করেছিলাম আমি আর অভিনয় করবো না। তখন আমি বসে বসে অভিনয় দেখতামই এবং লেখাপড়া করছিলাম, নাচ শেখাচ্ছিলাম, এইরকম ভাবেই চলছিল। এবং মানে একাডেমিক্সে যাওয়ার আমার মনে হচ্ছিল যে আমি চাকরি বাকরি কিছু একটা করব, আমি আর অভিনয়টা করব না। কেন যে ইচ্ছেটা চলে গিয়েছিল আমি ঠিক জানিও না। বিয়ে করে না ঠিক, তারপর বিয়ের পর আমি প্রচন্ড মোটাও হয়ে গিয়েছিলাম, কেউ আমাকে চিনতে পারতো না। 80 কেজি ওজন হয়ে গিয়েছিল আমার, 45 থেকে 80 ওজন হয়ে গিয়েছিল। তো আমারই মনে হতো যে আমি ঠিক ফিট না, মানে আমি যে কাজটা করতে যাব সেটার জন্য আমি ঠিক ফিট না। তারপরে আমি জিম জয়েন করলাম, তারপর আমার খুব মানে শ্বাসকষ্টর প্রবলেম হতে লাগলো। তারপরে ডক্টর আমাকে বলে, মানে তোমাকে রেগুলার এক্সারসাইজ করতে হবে। তো জিমে আমি জয়েন করলাম। জিমে গিয়ে আমার ন্যাচারালি ওজন আরো অনেকটা কমেই গেল। কমে যাওয়ার পরে তখন আলফা বাংলা লঞ্চ করলো। আচ্ছা, জি বাংলা এখন যেটা, তখন আলফা বাংলা ছিল, আলফা বাংলা লঞ্চ করলো। আলফা বাংলা লঞ্চ করার সময় তখন আমার বরকে, আমাদের ড্রেসার শিবুদা আছে, তিনি বললেন যে এই অপরাজিতা আর কাজ করবে না। তখন আমার হাজব্যান্ড বললো, না কোনো চেষ্টা চরিত্র তো করে না, কাজ করতে গেলে তো লোকজনকে বলতে হবে, ওর তো সেসব বালাই, ও তো এই দিকেই আসে না। তখন বললো, না এরকম একটা সিরিয়ালের সঙ্গে আমি যুক্ত আছি, বিউটি পার্লার বলে, ও যদি করে ওকে একটু অমুকের সঙ্গে দেখা করতে বলিস না। তখন শ্রমিক দা ছিলেন ডিরেক্টর। তো আমি আবার দেখা করতে গেলাম, আবার শুরু হয়ে গেল একসঙ্গে 5টা সিরিয়াল। আচ্ছা, হ্যাঁ, আলফা বাংলায় বিউটি পার্লার, ইস্কাবনের বিবি, এক আকাশের নিচে, প্রিয়তমা, আর একটা কি সিরিয়াল, এই 5টা হচ্ছে আলফা বাংলাতেই। তার সাথে হচ্ছে আবার ডিডিতে ফেরিঘাট, মনে পড়ে, এরকম 7-8টা সিরিয়াল করতাম আমি। একটা সময় পর্যন্ত আমি 8টা করে সিরিয়াল করতাম। আমাকে বাদশা টাদশা সবাই বলতো তুই ম্যানেজ করিস কি করে, এবং ম্যানেজটা আমি করতাম না, ম্যানেজটা বাবলু দ্বারাই করতো আর কি, যারা ম্যানেজার ছিল তারাই, মানে একে হাফ ডেট, ওকে 1 ঘন্টা, ওকে 2 ঘন্টা, ওকে 5 ঘন্টা, এরকম দিয়ে ম্যানেজ করতো। এইভাবে আবার শুরু করলাম। এবং সেই যে শুরু করলে সেই চাকা ঘুরতে স্বাভাবিক। হ্যাঁ। এবং তারপরে তুমি, এবং খুব ধীরে ধীরে, কিন্তু অপরাজিতার নামটা কিন্তু আমরা মানে সিরিয়াল, খুব ভালো সিরিয়াল করে, এবং লক্ষ্মী পুজোয় আমরা খুব সুন্দর করে দেখি ওকে। হ্যাঁ, খুব সুন্দর করে লক্ষ্মী পুজো করে, আর তুমি খুব ঠাকুর ভক্ত। এটা লাল পা সাদা শাড়ি, লক্ষ্মী পুজো, গয়নাগাটি, পরা টরা, এসব আমরা দেখি। এবং তারপরে তোমার এই উত্থানটা, মানে ফিল্মে এসে যেটা, মানে হঠাৎ করে অপরাজিতার একটা এরকম, এটা কি প্রাক্তন থেকে হলো বলতে পারো? না, অ্যাকচুয়ালি আমার জাম্পগুলো বরাবরই খুব, মানে ওই বড় জাম্প হয়েছে। হ্যাঁ, আমি যখন জলনুপুরে একটা বড় জাম্প হয়েছে, এক আকাশের নিচে, সেটা একটা এক আকাশের নিচে একটা বড় জাম্প, যেটা এক আকাশের নিচে এবং টাকা না শোনা, খুব বড় জাম্প, যেটা লোকে আমাকে চিনলো নন ফিকশনে, যে অপরাজিতা খুব ভালো অভিনেত্রী বা ভীষণ ভালো লাগার মানুষ বা হোয়াট এভার ইট ইজ,
টাকা না শোনা এক আকাশের নিচে। এক আকাশের নিচের পর পরবর্তী জামটা হচ্ছে আমার কুরুক্ষেত্র। কুরুক্ষেত্র আমার, কুরুক্ষেত্রের পরে হচ্ছে মা আর জলনুপুর। মা জলনুপুর করতে করতে হচ্ছে প্রাক্তন। হ্যাঁ, জলনুপুরটা তোমার ওই পারির চরিত্রটা, ওটা একটা মানে মাইলস্টোন। এবং তখন ওই পীযুষদার মারা যাওয়াটা, এই যাওয়াটা, ওটা একটা ভয়ঙ্কর একটা সময়। তারপরে প্রাক্তন তোমার মানে জাম্প হয়েছে। এবং তারপরে তোমাকে কিন্তু এখন কিন্তু তুমি যে জায়গাটায় দাঁড়িয়েছো, আর ঠিক এইভাবে উত্তরণটা কিন্তু খুব কম মানুষের ঘটে, খুব কম নায়িকার হয়েছে এই ধরনের। অ্যাকচুয়ালি আমি নায়িকাই তো হয়েছি 37 বছর বয়সে। আমি তখন মনে পড়ে বলে একটা সিরিয়াল করি, তখন টোটাও সেই সিরিয়ালটা করতাম আমি, ইন্দ্রাণী বাসু, টোটা, আমরা করতাম। টোটা খুব ভালো হাত দেখতে পারে। আমি টোটাকে আমার হাত দেখিয়েছিলাম, এই টোটা কি, তখন টোটা আমাকে বলেছিল 35 বছর পরে না তোর খুব নাম হবে জানিস তো, তাহলে তুই হিরোইন হবি 35 বছর। 35 বছর বয়সে হিরোইনের লাইফ শেষ। 35 বছর বয়সে হিরোইন হওয়ার লাইফ শেষ। 35 বছর বয়সে সেটা আমি খুব হেসেছিলাম। আখড়াতে আমার শুটিং হয়েছিল, আমার মনে আছে, আমি খুব হেসেছিলাম। সবাই শুনে এই অপারেট হাসছে কেন, এনজি হয়ে যাচ্ছে, অপারেট হাসছে কেন, নট এনজি হয়ে গেছে। তো তারপরে এবং সেটাই হলো যে আমি যখন প্রাক্তন করলাম, তুমি যদি আমার মানে হিরোইন হিসেবে ওটা ধরো, তাহলে তখন আমার 37, 35 বছরের পরে। তো প্রাক্তন করলে সেটাও তো এবং তুমি যদি বলো যে এটা আমাদের গল্প, সেটা যদি আমার হিরোইন হিসেবেই ধরো, তাহলে আমি 46 বছর, এখন 46 আমার। আচ্ছা অপরাজিতা, তুমি কিছুদিন আগে এই মমতা শঙ্করের ওই আঁচল বিতর্ক নিয়ে কথা হচ্ছিল, তাতে তুমি একটা খুব মজার কথা বলেছিলে যে যে অনেকেই বলে যে এই পোশাক পরি আমি আমার নিজের আনন্দে পরি, যেটা আমি ইচ্ছে পড়তে পারি। হ্যাঁ, কিন্তু তুমি সেটাতে অপোজ করেছিলে যে নিজের আনন্দে পোশাক পরি সবসময়, তার না, পোশাক তো মানুষ পরে অন্যের ভালো লাগবে বলে। মানে আমি একটা পোশাক পরলাম যেটা মানুষ পছন্দ করবে এবং দেখে আমাকে ভালো বলবে, সেই জন্যই তো সাজুগুজু করা আর কি, আমরা যেটাকে বলি পোশাক পরা, সাজুগুজু করা, যে অন্য লোকে দেখে ভালো বলবে। শুধু নিজের কাছে নিজের ভালো লাগলে তো হবে না, নিজের কাছে নিজের ভালো লাগা নিয়ে মানুষ তো দুদিন পরে বোর হয়ে যাবে, তারপর তো নাইটি করেই থাকবে। আমার যেদিন কোথাও বেরোনো থাকে না বাড়িতে, আমি অখণ্ড ল্যাদ খাই, সেদিনকে আমি সেজে গুজে থাকি না সুন্দর জামা পরে থাকি না তো। যখন বেরোনোর থাকে, 5টা লোকে মিট করা থাকে, কোথাও যাওয়ার থাকে, ইন্টারভিউ দেওয়া থাকে, তখনই আমি সাজি। নাহলে তো মা এখানে একটা ফোঁটা বেঁধে আর সারাক্ষণ নাইটি পরেই ঘুরে বেড়াবে। তার মানে কি, মানুষ আমার পোশাক আশাক দেখে পছন্দ করে, ভালো বলবে, মানুষের সামনে প্রেজেন্টেবল হতে পারবো, সেই জন্যই পোশাক আশাক পরে। এবং আমার মনে হয় সব ক্ষেত্রে তাই, সব মানুষের ক্ষেত্রেই তাই। মানুষের যদি মানে অন্য লোকের কাছে যদি এইটা ব্যাপারটা না থাকতো যে মানুষ আমাকে দেখে বলবে ভালো লাগছে, বা নিজেকে যেমন স্কুলে ইউনিফর্ম পরে যাওয়া নিয়ম, এরকম একটা নিয়ম না থাকতো, তাহলে মানুষ কিছুই পড়তো না হয়তো, বা নাইটি পরা থাকতো। আচ্ছা, সেই আঁচল বিতর্কটা আবার ঘুরিয়ে এনে তোমায় জিজ্ঞেস করি, স্বস্তিকা একটা কথা বলেছিল, মমতা শঙ্কর একটা কথা, কারণটাই কিন্তু আমি শুনিনি। আচ্ছা, মমতা শঙ্কর বলেছিলেন যে আঁচল এখান থেকে যাওয়া উচিত, আর স্বস্তিকা বলেছিল আমার যেরকম ইচ্ছে আমি দরকার হলে নিচ দিয়েও যেতে পারি। হ্যাঁ, তো এক্ষেত্রে তোমার ওপিনিয়নটা কি, মানে কিরম ভাবে শাড়ি পরা উচিত বলে তোমার মনে হয়? যে যেরকম ভাবে পড়তে ভালোবাসে তার সেরকম ভাবেই পরা উচিত। আচ্ছা, স্বাধীনতাটা কে কিভাবে ব্যাখ্যা করে সেই পরিপ্রেক্ষিত থেকে সেই মানুষের কথাটা বিচার করা উচিত। মনে করো, তুমি কি মনে করো যে তুমি কখনো ওরকম ভাবে শাড়ি মানে আমাকে মানায় না, আমি তাই পরবো না। আচ্ছা, আমি চাই না, আমি যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকি, আমি সবসময় সেটা হয়ও না, আমাদের ক্ষেত্রে তো কিছু না কিছু কথা, কিছু না কিছু জিনিস আসতেই থাকে, এটা তো ঘটনা। তবুও আমি মেনটেন করার চেষ্টা করি যে আমার জন্য আমার পরিবারকে যাতে না কোনো অস্বস্তিতে পড়তে হয়। আমি আজকে এমন একটা কাণ্ড করলাম, আমি এদিকে জয়েন্ট ফ্যামিলিতে থাকছি, এদিকে আমার শ্বশুরমশাইকে বা খুড়শ্বশুরকে বা আমার শাশুড়িকে আমার জন্য কেউ কোনো একটা কথা বলে দিল, সেটা যথাসম্ভব না, আমার প্রফেশনে সেটা সম্ভব নয়, কিন্তু যথাসম্ভব না হোক। এবং আমি সবসময় কমফর্টে বিশ্বাস করি, আমি নিজে কমফর্টেবল কি এটা পরে, আমি একটা শর্টস পরে রাস্তা দিয়ে বেরিয়ে কমফর্টেবলি হাঁটতে পারবো না, সেই কনফিডেন্স আমার নেই। হ্যাঁ, আমরা নবদ্বীপের চন্দ্রবাড়ির ফ্যামিলির মেয়ে, আমার ঠাকুমা ছিলেন, সুতরাং আমার ট্রেলটা তুমি যদি দেখো তাহলে আমার লিমিটেশনটাও তুমি বুঝতে পারবে যে দূর সাথে আমি পারবো না, কারণ আমার সঙ্গে আমার পোশাকের সঙ্গে আমার সংস্কার জড়িয়ে আছে। তা বলে কি আমি নিজেকে ভাঙি না? অবশ্যই ভাঙি। বিদেশে গেলে কি ভাঙি না? অবশ্যই ভাঙি। আচ্ছা, তোমার নাচের স্কুলের ব্যাপারটা একটু বলো। নাচের স্কুলের ব্যাপার দেখো, আমি যখন খুব ছোট তখন থেকে আমি নাচ শেখানো শুরু করি, তখন আমার 13 বছর মতো বয়স হবে, তখন আমার 2টো স্টুডেন্ট ছিল, দেবশ্রী আর পায়েল। তখন থেকে আমি শিল্পী বলে একটা স্কুল শুরু করি
এবং সেটা আজকে 32 ইয়ার্স রানিং। এখন নাচ স্কুলটা আমি সেইভাবে দেখতে পারি না, মানে সেকেন্ড ফেজে যখন আমরা আবার ডান্স স্কুলটা শুরু করলাম সমস্ত প্রাক্তনীদের নিয়ে বা আরো স্টুডেন্টদের নিয়ে। সেটা কত বছর আগে? সেটাও প্রায় হয়ে গেল 14-15 বছর, 16 বছর হয়ে গেল। তুমি কি নাচ শিখেছো? এবার আমি দেখো, আমি প্রথমে ভারতনাট্যম শিখেছি, আমি খেলেন্দু মাস্টারমশাই শিখেছি, মণিপুরি শিখেছি, আমি কত্থক শিখেছি, আমি তনুশ্রীদের ওখানে 7 বছর ছিলাম। ও বাবা। হ্যাঁ, আমি বিভিন্ন জায়গায়, এবং আমি আমার স্টুডেন্টদের সেইভাবে তৈরি করেছি। এখন স্পেসিফিক্যালি যদি বলো যে আমার বান্ধবী এখন আমার নাচের স্কুলটা দেখে, ও হচ্ছে প্রধান শিক্ষিকা। আচ্ছা। আমি মাঝে মধ্যে শেখাই, আমি এসে দেখিয়ে দিই, আমি কোথায় কোথায় ভুল হচ্ছে সেগুলো দৌড়িয়ে দিই, আমি এটা করি, আমি খালি অবজার্ভ করি, আমি যে নিজে হাতে খুব একটা শেখাই তা নয়, কিন্তু আমি থাকি। মানে সব মিলিয়ে প্রায় 200 জন স্টুডেন্ট? হ্যাঁ, 200 জন স্টুডেন্ট। একটা কথা তুমি আমাকে বলো, তোমার বিয়ের পরে তুমি তো বললে তোমার প্রচুর প্রেম এসছে, তোমার এত বছরের ফিল্মের জীবনে তোমার কোনো প্রেম আসেনি? ফিল্ম ইন্ডাস্ট্রির কারোর সঙ্গে না, না কারো অন্য কারোর সঙ্গে, মানে এত বিবাহিত জীবনে এত দিনের মধ্যে? ও মানে টুকটাক প্রেম। প্রেম কেন, তোমার সিরিয়াস প্রেম? না, সিরিয়াস প্রেম কখনো হয়নি, সিরিয়াস প্রেম করার আমার সময় নেই। আচ্ছা। আর এত পেট গুড়গুড় করে, এবং আলটিমেটলি বরকে না বললেও আমার এখন শরীর খারাপ লাগে, আর বর সব বুঝতে পারে, ফেরে মিটি মিটি হাসে, তারপর আমাকে জিজ্ঞাসা করে, আমিও হাসতে হাসতে বলে ফেলি, তারপর আমরা দুজনে প্রচুর হাসি। এইসব সেই প্রেম কোথায় গড়াবে? এবার আর একটা কথা, তোমাদের এতদিনের বিবাহিত জীবন, তুমি এটা যেহেতু বলেছো তোমার সন্তানের ব্যাপারটা, হ্যাঁ, আমি কোনোদিনও বায়োলজিক্যাল মাদারে বিশ্বাসী নেই। আচ্ছা। চিরকাল, কারণ আমি মনে করি যে জন্ম দিলেই বাবা মা হওয়া যায় না, বাবা মা হয়ে উঠতে হয়। এবং আমাদের জীবনের বহু বছর গেছে যখন আমি আর আমার হাজবেন্ড দুজনকে খালি শোয়া অবস্থায় দেখেছি, আমি ঢুকছি ও ঘুমাচ্ছে, ও ঢুকছে আমি ঘুমাচ্ছি, কাজের জন্য। এরকম আমাদের কাজের ধরন যেরকম ছিল সেটা আমরা বহু বছর এরকম দেখেছি যে দুজন, এও ঘুমাচ্ছে, হয় ও ঢুকছে আমি ঘুমাচ্ছি, ঘুমের মধ্যে টাটা করছি, আর না হলে ও তাই। এবং পরবর্তীকালে একটা সময় এলো যখন ও এই জীবনটা বোর হয়ে গেল, আর নিতে পারলো না, ওর এত, তখন বললো আমি আর কাজ করবো না। আচ্ছা। আমি আর কাজ করবো না, আমি আর্লি রিটায়ারমেন্ট নিয়ে নিলাম। তাহলে সেটা করো, কিন্তু সেটা আমি তো করতে পারবো না, আমি কাজ করবো, কারণ আমার এখনো কাজ করার ইচ্ছে আছে। তো যাই হোক, আর্লি রিটায়ারমেন্ট নিয়ে নিল। তার মধ্যে আমাদের সত্যি সন্তানাদি নিয়ে কোনো প্ল্যানিং সেভাবে করা হয়নি বা হয়ে ওঠেনি, বা হয়তো কিছু প্রতিবন্ধকতা ছিল, সে কারণেও শারীরিক হতে পারে বা কোনো কিছু, কিন্তু সেটা নিয়ে আমরা কোনো কালেই খুব একটা বেশি মাথা ঘামাইনি, কারণ আমাদের বাড়িতে এত বাচ্চা, এত সন্তানাদি আমাদের, এবং আমাদেরকে এত মানুষ বাবা মা বলে অ্যাকসেপ্ট করে, এবং তারা আমাদের কাছে এত প্রিয়, এত বড় জায়গাটা হয়ে আছে যে ওইটা নিয়ে আমাদের মধ্যে আর কোনোদিন কোনো ওই যে খেদ, ওই যে একটা ইনসিকিউরিটি, ওই যে একটা কষ্ট, সেটা কিন্তু কোনোদিনও তৈরি হয়। পরবর্তী প্ল্যানিং কি? সবারই তো একটা ভবিষ্যতে প্ল্যানিং থাকা যায়, এইটা আমি করব, ওইটা আমি করব, বা এই জায়গাতে আমার যাওয়ার ইচ্ছে, মানে তুমি যেমন নেটফ্লিক্স বা অন্য কিছু করছো, যে এইরকম একটা হলে ভালো হয়, সেরকম কি কিছু স্পেসিফিক প্ল্যানিং আছে? দেখো, আমি গো উইথ দ্য ফ্লোতে বিশ্বাসী, জীবন আমাকে যেরকম নিয়ে যাবে আমি সেরকম, প্রচুর প্ল্যান করলে যে সেটা সাকসেসফুল হয় তা নয়। সুতরাং আমি বর্তমানে বিশ্বাসী, বর্তমানটা যদি সুন্দর হয় ভবিষ্যৎটা এমনি সুন্দর হবে। তুমি তো খুব ঈশ্বর বিশ্বাসী, তুমি বাড়িতে লক্ষ্মী পুজো করো, সেটা আমরা সবাই জানি, আর কোনো স্পেসিফিক কোনো পূজা আচ্ছা করো? স্পেসিফিক পুজো আছে মানে আমার বাড়িতে মন্দির আছে মায়ের, আমি রেগুলার মেডিটেশন করি, ধ্যান করি আমি রেগুলার, পুজো করি, আমি পুজো না করে বাড়ি থেকে বেরোই না। আমার পুজোর অনেক ধরনের পদ্ধতি আছে যেগুলোকে ক্রিয়া বলা হয়। আচ্ছা। ক্রিয়া না করে আমি বাড়ি থেকে কখনো বেরোই না, বেরোলে আমার সেই দিনটা ভালো যায় না, মানে আমি যেরকম চাইছি সেরকম যায় না। সুতরাং আমি সমস্ত কাজ সম্পন্ন করে, সমস্ত পুজো সম্পন্ন করে বাড়ি থেকে বেরোই, এবং আমার দীক্ষা নেওয়া আছে, আমার চণ্ডীপাঠেরও দীক্ষা আছে। আচ্ছা। তো আমি পুজো আর্চা করি, এবং আমি রোজ 1 থেকে 1.5 ঘন্টা মেডিটেশন করি, যেটা আমার চলার পথে রাত্রে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার একটা কথা জিজ্ঞেস করি, যে আমি কিছু নাম বলবো, একটু র্যাপিড ফায়ার গোছের আর কি, এক্স্যাক্টলি র্যাপিড ফায়ার না, ওরকম ধরনের, তুমি একটু সেটাকে রাখো। আমি পরপর কয়েকজন নাম বলবো, তুমি 1, 2, 3, 4 হিসেবে সেটা বলো। চিরঞ্জিত, প্রসেনজিৎ, তাপস পাল, 1, 2, 3 করে। অভিনেতা হিসেবে? তোমার দিক থেকে, অভিনেতা হিসেবে, সব দিক থেকে মিলিয়ে মিশিয়ে। দেখো, প্রসেনজিৎ, চিরঞ্জিত, তাপস পাল একসময় 3 জনেই টপ হিরো, এদেরকে আলাদা করা যেত না। সময়ের পরিপ্রেক্ষিতে হয়তো প্রসেনজিৎ অনেকদিন সাস্টেইন করছে, তাপসদার সঙ্গে হয়তো অনেক রকমের ঘটনা ঘটেছে, কিংবা উনি জীবনের একটা অন্য দিক নিয়েছিলেন, রাজনীতির দিক, সেই দিকে অনেক বেশি কনসেন্ট্রেট করেছিলেন বলে ওনার এই ক্যারিয়ারটা হয়তো খুব লম্বা হয়নি।
চিরঞ্জিত যেরকম এখনো বেশ ভালো কিছু কাজ করে, কিন্তু খুব বেছে কাজ করে, সেই তুলনায় বুম্বাদা হয়তো প্রসেনজিৎ মানে চট্টোপাধ্যায় হয়তো নিজেকে অনেক বেশি ধরে রেখেছেন। তার মানে প্রসেনজিৎ 1, চিরঞ্জিত 2, হ্যাঁ, তাপস পাল 3, ডেফিনেটলি। আচ্ছা, দেবজিৎ আসলে দেবের একটা আলাদা জনার আছে, জিতের একটা আলাদা জনার আছে। জিৎ যে ধরনের ছবি করে, দেব তো সেই ধরনের ছবি করে না, দেব সব ধরনের ছবি করে। জিৎ শুধু কমার্শিয়াল ছবি করে। কমার্শিয়াল ছবির দিক থেকে যদি বলো তাহলে জিৎ। এদের দুজনের পরে জেনারেশনে তুমি কাদেরকে হিরো হিসেবে দেখতে পাচ্ছ? মানে পরবর্তীকালে একটা কাউকে দেখতে পাচ্ছ না? না, মানে কমার্শিয়াল হিরো হিসেবে আমি কাউকে দেখতে পাচ্ছি। ধরো বিক্রম বা ধরো কেউ না। এরা সকলে ভালো অভিনেতা, কিন্তু এরা কেউ হিরো। এই যে ধরো অনির্বাণ, আবির, যিশু। যিশু আলাদা, যিশুর একটা অন্য লেভেল আছে। যিশু একদম সম্পূর্ণ আলাদা। তুমি যদি অভিনেত্রীদের লিস্ট করো তাহলে আমি সম্পূর্ণ আলাদা, আমাকে তুমি কারোর সঙ্গে করতে পারবে না, গোলাতে পারবে না। সেরকম হচ্ছে যিশু সবার আলাদা। অনির্বাণ, হ্যান ত্যান, এর মধ্যে তুমি ট্রাই করে কখনো যিশুকে আটকাতে পারবে না। যিশুর মতো, যিশু একটা আলাদা জনর, যিশু একটা আলাদা জায়গা। যিশুর মতো চরিত্রে পাঠ করে এবং ও এখন প্যান ইন্ডিয়া কাজ করে, মানে সব জায়গায়, তেলেগু বলো, তামিল বলো, সব জায়গায় ও কাজ করে। বুঝতে পেরেছো? যিশু, শাশ্বত, এরা হচ্ছে আলাদা জায়গা। যে ধরনের ছবি, এরা তো সেইভাবে কমার্শিয়াল ছবি করে না, এরা দারুণ মানে অন্য ধরনের ছবি করে, অন্যান্য ধরনের ছবি করে। ঋত্বিক, অনির্বাণ, আবির, এরা হচ্ছে একটা। আমার তো এদের মধ্যে ঋত্বিক চক্রবর্তী এক নম্বর, তারপরে অনির্বাণ, হ্যাঁ, আবির। আর তুমি অভিনয়ের দিক থেকে ঋত্বিক চক্রবর্তী। আর তারপরে তো তুমি বললেই তার পরবর্তীকালে ধরো শ্রাবন্তী, শুভশ্রী, কোয়েল, এই যে নায়িকারা, এদেরকে খুব বেশি মানে মিমি, তোমার নুসরাত, এতজন যে আছে, তাদেরকে তুমি 1, 2, 3, 4 লিস্ট করতে পারবে? এদেরকে 1, 2, 3, 4 লিস্ট বলে করো, কারণ এরা তো যে ধরনের ছবিগুলো করেছে একটা সময়, এখন অনেক নতুন এক্সপেরিমেন্টাল ছবি করছে, যেরকম শুভশ্রী তো অনেকগুলো ভালো ছবি করছে, কিন্তু এরা যে ছবি করেছে তাতে হিরোইন হিসেবে এদের একটা জায়গা ছিল, অভিনেত্রী হিসেবে তো কোনো জায়গা ছিল না। কিন্তু সত্যি তো যে ছবিগুলো এরা করে এসছে সেই ছবিতে এদের করার কিছু জায়গা ছিল। তার মানে তুমি বলছো পরের জেনারেশনের কাছে মানে ওই নায়ক নায়িকা এই সমস্ত ক্ষেত্রগুলো খুবই হয়ে রয়েছে, নেই। আচ্ছা, তোমার প্রিয় অভিনেত্রী কি, মানে একদম সবকিছু নিরিখে, হলিউড, বলিউড সব মিলিয়ে আরে প্রিয়? মেরিল স্ট্রিপ তো আমার খুব মানে পছন্দের অভিনেত্রী, সেটা তো আমি ছেড়েই দিলাম। অমিতাভ বচ্চন, তার উপরে আমার কেউ মানে চোখেই লাগেনি কোনোদিন। তুমি বাংলার ক্ষেত্রে যদি বলো তাহলে হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়। উত্তম কুমার না? সৌমিত্র চট্টোপাধ্যায়, উত্তম কুমার তো অবশ্যই, উনি তো মহানায়ক, কিন্তু অভিনেতা হিসেবে তুমি যদি বলো তাহলে হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়, অমিতাভ বচ্চন। এবং অমিতাভ বচ্চনের পরে তুমি যদি হিরো হিসেবে কাউকে বলো যে আমার অসম্ভব পছন্দের হিরো, তাহলে হচ্ছে ঋত্বিক রোশন। আমার খুব পছন্দের হিরো, কারণ একটা মেয়েকে ঘোড়ায় করে এসে তুলে নিয়ে আকাশে মিলিয়ে গেল, এটা ঋত্বিকের চেহারার সঙ্গে একত্র যায়, বুঝতে পেরেছো? সুতরাং ঋত্বিক রোশন আমার খুব পছন্দের হিরো। আর হিরোইন যদি বলো তাহলে আফটার মাধুরী দীক্ষিত আমার কাউকেই হিরোইন বলে মনে হয়নি। ঋতুপর্ণা দুজনকে পাশাপাশি রাখা হয়, দুজনেই তো ভালো অভিনেত্রী, দুজনেই ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার, তুমি কাকে? দেবশ্রীরা অনেক বেশি ভালো অভিনেত্রী। শেষ প্রশ্ন, তুমি কি রাজনীতিতে আসবে? না গো, আমার রাজনীতি ভালো লাগার জায়গা নয়, আর আমি মনে করি না একসঙ্গে একটা মানুষের দুটো প্রফেশন হতে পারে। ঠিক আছে, আজকে আমরা তাহলে এখানে গল্পটা শেষ করি। এবং খুব ভালো লাগলো তোমার সঙ্গে। আমার নারী নক্ষত্র, গাই গোত্র তুমি মোটামুটি সবই জেনে নিয়েছো, কিন্তু আবার আসবো তোমার সঙ্গে। ডেফিনেটলি। হ্যাঁ, তোমার কেমন লাগলো একটু জানিও। নিবেদিতাদের ইউটিউব চ্যানেল নিবেদিতা অনলাইন, আপনারা সবাই দেখুন, এটা খুব ইন্টারেস্টিং একটা চ্যানেল, এবং আমাদের প্রচুর কথাবার্তা যেটা অন্য জায়গায় বলি না সেটা কিন্তু নিবেদিতার সামনে অনায়াসে বলে ফেলি। সুতরাং সেগুলো জানার জন্য অবশ্যই দেখুন নিবেদিতা অনলাইন।